দর্শক আমন্ত্রণ ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাকে। আজকে আপনাদের সাথে আমি ফারাবি হাফিজ। শুরুতেই আজকের দিনের আলোচিত সংবাদের শিরোনামগুলো। এবার মতিউরের দেশ ছাড়ার গুঞ্জন, পালানোর একদিন পর টনক নড়ল দুদকের। সিসিইউ থেকে কেবিনে খালেদা জিয়া, চিকিৎসা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য। ৮ জুলাই চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, গুরুত্ব পাবে বিনিয়োগ ও ব্রিক্সে অন্তর্ভুক্তি। $10 মাসে 13 কোটি নিয়ে গেছেন বিদেশিরা, সংসদে অর্থমন্ত্রী। কেন্দ্রীয় ব্যাংকে নেই পূর্ণাঙ্গ তথ্য। দেশ জুড়ে বেড়েছে সাপ মারার প্রবণতা, প্রাকৃতিক ভারসাম্যের জন্য হুমকি বলছেন বিশেষজ্ঞরা। এবং পশ্চিমবঙ্গের মতামত ছাড়া তিস্তার পানি বন্টনে আপত্তি মমতার, জোরালো আন্দোলনের হুঁশিয়ারি। প্রিয় দর্শক, আমরা আজকে বিষয় ঠিক করেছি 1000 কোটি টাকার হিসেব, 1000 কোটি টাকা পয়সা নিয়ে কথাবার্তা। আজকে পরিচয় করিয়ে দিই যাদেরকে আমরা পেয়েছি গেস্ট হিসেবে। ডক্টর আহসান এইচ মনসুর, তিনি অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন। রয়েছেন ডক্টর মঞ্জুর হোসেন, তিনি গবেষণা পরিচালক বিআইডিএস, এবং রয়েছেন ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, তিনি গবেষণা পরিচালক সিপিডি। তিনজনকেই স্বাগত জানাচ্ছি। শুরু করতে চাই, হযবরল নামের একটা ছোট গল্প আছে সুকুমার রায়ের। সে গল্পে একটা ছাগল আসে একটা পর্যায়ে। ছাগলটার অন্তর্ভুক্তিটা গল্পের এই এক পর্যায়ে এরকম আসে যে অমনি কথাবার্তা নেই, ঝোপের আড়াল থেকে মস্ত এক দাড়িওয়ালা ছাগল হঠাৎ উকি মেরে জিজ্ঞেস করলো, আমার কথা হচ্ছে বুঝি? আমরা ছাগলকে নিয়েই শুরু করি, ছাগল দিয়েই শুরু করি। এক উচ্চ বংশ মর্যাদার ছাগল নিয়েই কথাবার্তা বাংলাদেশে এখন। এক ছেলে সেই ছাগল কিনতে গেছে, আপনারা সেই গল্প জানেন, এবং সোশ্যাল মিডিয়াতে একজন সেটা নিয়ে লেখালেখি করেছে। তারপরে সেই ছাগল যে ক্রেতা, তার বাবাকে সেটা খুঁজতে গিয়ে বের হয়ে আসলো মতিউর রহমান। আমরা আজকে একটু আগে আমি যখন পড়ছিলাম, আমি হেডলাইন পড়ছিলাম, তখন আমি খেয়াল করলাম যে এইটা আমার কাছে নতুন খবরটা, আমার কাছে একেবারেই নতুন। সেটি হচ্ছে যে দেশ ছেড়ে পালিয়ে গেছেন মতিউর, পালানোর গুঞ্জন জানা যাচ্ছে, এবং তারপরে দুদক জানতে পারলো। এখন কথা হচ্ছে, ওই ছাগলটা যখন ছেলেটা কিনে নেয় বা বুকিং দেয়, তারপরে সে বলেছিল যে এটা হচ্ছে আমার নসিবে আছে, শুক্রিয়া। কারণ এই নসিব বাংলাদেশের কতজন মানুষের হয় এরকম? আপনার কাছ থেকে শুনি ডক্টর মোয়াজ্জেম। না, বাংলাদেশে এই নসিবওয়ালা লোক প্রচুর, এবং আমরা হঠাৎ করে এইরকম একটা ঘটনা নিয়ে যেভাবে বিস্ময় প্রকাশ করছি, যেভাবে প্রকাশ করছি, তাতে আমার কাছে কিছুটা আশ্চর্যান্বিত। কেননা বাংলাদেশের দুর্নীতির ঘটনা তো সর্বজন বিদিত। কে কোথায় কিভাবে কোন পর্যায়ে কি দুর্নীতি হচ্ছে না হচ্ছে, এটা তো অজানা কোনো বিষয় না। আমরা এগুলো নিয়ে ঘাটাঘাটি করি না, এটা বরঞ্চ সেটা নিয়ে এই যে ঘাটাঘাটি যে করি না, কেন করে না, কে করে না, সেই জায়গাগুলো প্রশ্ন হতে পারে। এই যে এটা কিনতে গিয়েছে, কিনেছে, এটা খুব একটা স্বাভাবিক ঘটনা তো আমাদের জন্য। এই ধরনের ক্রয় বিক্রয় হরহামেশা হচ্ছে। আমিও জানতাম না এগুলো, পরে যেগুলো জানলাম যে এই ফার্মেরই একটা সুনাম রয়েছে, এই সমস্ত বড় বড় এই সমস্ত পশু বিক্রি করবার ক্ষেত্রে কারা কিনছে তারা, এগুলোকে আমরা জানি না। এগুলো একটা ওপেন সিক্রেট। আমি তো বরঞ্চ বলবো যে এই ঘটনাকে এই ঘটনাটা বরঞ্চ হতে পারে হলো ছাগল কাণ্ডের ভিতরে, যে হ্যাঁ কোরবানির পশু এরকম একটা দামি পশু, এটা একটা বিচিত্র ঘটনা হিসেবে হতে পারে। কিন্তু এর সাথে দুর্নীতি, এর সাথে এই সম্পর্ক দিয়ে আসলে, এবং একটা মাত্র ব্যক্তি এখানে উঠে আসা, এটা আমার কাছে একটা, আমি বলবো যে এটা কি বলবো, যে একটা রেয়ার ঘটনাকে আমরা বলতে যাচ্ছি। আমরা কি জানি না? আমরা তো জানি এগুলো, আমরা জানি না কোথায় কি হচ্ছে, জানি না। প্রতি বছর সিপিডির পক্ষ থেকে আমরা একটা সার্ভে করি, ব্যবসায়ীদের কাছে আমরা জিজ্ঞেস করি যে তাদের ব্যবসার ক্ষেত্রে মূল প্রতিবন্ধকতাটা কোথায়। প্রথম কথাই যেটা তারা বলেন যে দুর্নীতি হচ্ছে তাদের সবচেয়ে বড় ব্যবসার প্রতিবন্ধকতা।
এবং এটা গত 15 বছর থেকে অব্যাহতভাবে 1-2 বছর বাদ দিলে প্রতি বছর দুর্নীতি অব্যাহত, এবং কোন কোন পর্যায়ে দুর্নীতিগুলো হচ্ছে সেটাও তারা ইঙ্গিত করছেন, কোন কোন জায়গাতে সে ধরনের দুর্নীতিগুলো তাদের বড় রকমের সমস্যা করছে। তো এখানে আমি তো দেখতে পাচ্ছি সমস্যা করছে ঠিকই, তার মানে এটার একজন সুবিধাভোগী রয়েছে যে যে এই ধরনের ব্যবসায়ীকে তার প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, তার মাধ্যমে কেউ একটা সুবিধা নিচ্ছে। তো আমরা সেই সুবিধাভোগীর দিকে কখনোই তাকাচ্ছি না, আমরা বাইরে থেকে কোনোভাবে ভাষাভাবে কোনো জায়গায় এই জিনিসটাকে অ্যাড্রেস করা যাচ্ছে। যদি আদতেই চাইতাম আমরা যে হ্যাঁ আমাদের দেশে দুর্নীতি কমে যাক, আমাদের দেশে সুশাসন আসুক, আমাদের দেশে ন্যায্যতা আসুক, এখানে যার যা প্রাপ্য সে সেটা পাক, সেই রকম কাঠামো হলে সেটার জন্য অন্যরকম একটা সরকার, অন্যরকম একটা রাজনৈতিক অঙ্গীকার, অন্যরকম এগুলো খুঁজে বের করবার মতো প্রতিষ্ঠান, এর কোনোটাই আমাদের ওখানে নেই। সুতরাং এই জায়গাটিকে মানে আমি জাস্ট এই ঘটনাটার মধ্যে আমি দেখতে চাই যে একটা ছাগলের এত দাম হিসেবে আমি দেখতে চাই। বাকি জিনিসগুলো হচ্ছে স্রেফ আমাদের হঠাৎ করে আমরা একটা কিছু পেয়েছি, এটা নিয়ে এখন হাততালি দিচ্ছি, কিন্তু এই পুরো ঘটনাটা আমাদের চোখের সামনে প্রতিনিয়ত হচ্ছে, এটার আমরা ভুক্তভোগী, ব্যবসায়ীরা ভুক্তভোগী, জনগণ ভুক্তভোগী, প্রতিনিয়ত এটা হচ্ছে। আচ্ছা, ডক্টর আহসান এইচ মনসুর, আপনি শুনছিলেন, বক্তব্য শুনছিলেন। এখন বিষয় হচ্ছে যে যেই ব্যক্তির নামটা আসছে, যখন তার নামটা আসলো, এরপরে আমি আজকে এটাও জানলাম যে ওনার এর আগে 4 বার দুর্নীতির অভিযোগ জমা পড়েছিল এবং তিনি 4 বারই ক্লিন সার্টিফিকেটটা নিয়েছেন। এবং আপনি বললেন যে যখন একজন মানুষের সম্পর্কে এরকম আসতেছে তখনই সবাই আমরা ঝাঁপাই পড়ছে। ব্যাপারটা তো আসলে কমন না। আপনার কাছে কি মনে হয়, যখনই একজন মানুষের সম্পর্কে এরকম জানছি তখনই 1000 কোটি টাকার নিচে হিসাব নাই, ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে? দেখুন, বাংলাদেশের দুর্নীতির যে দৌরাত্ম্য, সেটা বাইরের বিশ্বের কাছে কিন্তু একটা বিস্ময়কর জিনিস হবে। আমার মনে আছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে একজন হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, তার চাকরি গেল, এথিক্স কমিটি থেকে তাকে বরখাস্ত করা হলো এবং তার পদটা চলে গেল এই কারণে যে সে কিছু বিদেশি ভ্রমণ করেছিল অন বিদেশিদের টাকা, এবং সেটা ডিসক্লোজ করে নাই, এবং কিছু ফার্নিচার দেওয়া হয়েছিল তার বাসায় ইত্যাদি, এসব কারণ। তো আমার কাছে মনে হয় যে আমরা কোন জগতে আছি আর তারা কোন জগতে আছে। তো এই বাংলাদেশে এখন 1000 কোটি টাকা মনে হয় যেন অনেকের কাছে একটা নাকের নস্যি তুল্য। এটা কিছুই না। যেটা আসলেও একটা বিশাল অঙ্কের টাকা। একটা যে কোনো সরকারি কর্মকর্তার পক্ষে এই 1000 কোটি কেন, কয়েক কোটি টাকা জমানোটাই একটা লাইফ লং স্ট্রাগল হতে পারে, হওয়া উচিত। কিন্তু সেটা খুব সহজেই তারা প্রতি মাসেই কয়েক কোটি টাকা করে রোজগার করে থাকে। তো এই যে একটা অবস্থা হয়েছে, এবং এই অবস্থার সাথে যেটা আমরা দেখতে পাই, এক ধরনের ভূমি দস্যুতা, ভূমি অধিগ্রহণ, বিভিন্নভাবে মানে জমি জমা এবং বিদেশে টাকা সরিয়ে ফেলা, এই জিনিসটা তো হচ্ছে। এবং দুঃখের বিষয় হচ্ছে যে সরকার থেকে এটাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। এই কারণে আমি বলবো যে দুদকের পক্ষেও কিন্তু এই ধরনের ব্যক্তির বিরুদ্ধে কোনো মামলা সরাসরি করা যায় না। দুদকের আইনে এটা নিষিদ্ধ করা আছে যে এটা করতে হলে সরকারের পারমিশন নিতে হবে আগে, তারপরে সরকার তার বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নিয়ে আসতে পারবে। এই যে বিধিনিষেধগুলো, এটা তো যেটা আমরা দেখতে পাচ্ছি, মতিউর রহমান পালিয়ে গেলে সেটার কারণ হচ্ছে সে জানে যে পত্রিকা গণমাধ্যমে যখন এটা চলে এসছে, এটা থেকে তার হয়তো নিস্তার পাওয়াটা খুব কঠিন হবে, এবং তার চাইতে বিদেশ চলে যাওয়াটাই ভালো। বিদেশে তো সহ্য করাই আছে, এবং ব্যাপকভাবে তারা করে থাকে এই ধরনের এই শ্রেণীটা। কাজে আমরা কি বলতে চাচ্ছি, তাকে পালিয়ে যাওয়ার সুযোগও দিয়ে দেওয়া হোক, তার আগে বেনজিরকে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হোক। অর্থাৎ তোমরা করতে পারো, তোমাদের বিরুদ্ধে দুদক আসবে না, যদি কোনো কারণে ধরা পড়ে যাও তোমাকে দেশ ছাড়তে আমরা সুযোগ করে দেব, তুমি চলে যাও। আর বিদেশে তো টাকা তোমরা রাখোই, আমরা জানি। হোয়াট ইজ দ্য সিগন্যাল? সিগন্যালটা হচ্ছে যে আমরা অন্য সবাইকে, আরো হাজার হাজার সরকারি কর্মকর্তা আছেন, রাজনীতিবিদ আছেন, তাদের সবাইকে তাদের বলছি যে আপনারা দুর্নীতি করতে পারেন, দুর্নীতিকে আমরা লালন করি, দুর্নীতিকে আমরা একটা গাছকে যেমন বড় করি, আমরা সেরকম মহির হয়ে পরিণত করি, 1000 কোটিতে নিয়ে যাই, এবং আমরা আপনাদেরকে আশ্রয় দেব, কোনো অসুবিধা তো নাই। এটাই হচ্ছে আমাদের এখন মোরাল টিচিং, এবং সেটাই দুঃখজনক।
আচ্ছা, আমি এবার আসতে চাই ডক্টর মঞ্জুর হোসেন আপনার কাছে। একটা কমেন্ট শেয়ার করি। একজন লিখেছেন সোশ্যাল মিডিয়াতে যে ক্ষমতার অপব্যবহার, অদক্ষতা, দুর্নীতির মিশেলে যে প্রশাসন তৈরি হয় সেটিতে লোম বাঁচতে গা উজাড় হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। আপনার কাছে কি ব্যাপারটা সেরকমই মনে হচ্ছে? এর সাথে আরেকটু মানে প্রশ্নটা আরেকটু এভাবে জুড়ে দেই যে সরকারের গুরুত্বপূর্ণ সংস্থার শীর্ষ পদে থাকা ব্যক্তিদের দুর্নীতির খবর আসছে এরকম হরহামেশা, এবং আসলেই সেটা এরকম হাজার কোটি টাকা ছাড়িয়ে যাচ্ছে। সরকারি কর্মকর্তাদের সন্তানরা, আমাকে আজকে একজন বলছিলেন যে সরকারি কর্মকর্তাদের হিসেবের ব্যাপারটা এটা পরিষ্কারভাবে প্রতি বছর দিয়ে দেওয়ার কথা, কয়েকবার মিডিয়াতে আসছে, কিন্তু এটা বাস্তবায়ন হয় না। যেহেতু আপনারা এটা নিয়ে কাজ করেন, আপনারা একটু বলবেন যে ব্যাপারটা আসলে মাঠ পর্যায়ে কী রকম? না, একটা জিনিস হচ্ছে, আমি এখানে দু একটা বিষয় একটু ইলাবোরেট করি। আমার যে অবজারভেশনটা সেটা হচ্ছে যে যে একটা দুইটা তিনটা ঘটনা আমরা দেখলাম রিসেন্ট পাস্টে, সেগুলো দেখা গেল আসলে এসেছে থ্রু সাম সোশ্যাল মিডিয়া বা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, তার মাধ্যমে। জি, অথচ এই ধরনের জিনিসগুলোকে তুলে আনার দায়িত্ব ছিল কিছু ইনস্টিটিউশনের, প্রতিষ্ঠানের। সেই প্রতিষ্ঠানগুলো কোনো দায়িত্ব পালন করলো না, অথচ মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে একজন দুইজনের নামে যখন কথা বললো তখন সবাই ঝাঁপিয়ে পড়লো। বিষয়টা দিয়ে আমরা যেটা বুঝতে পারি সেটা হলো দেশের প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে গেছে এবং তারা সঠিক কাঠামোতে তাদের দুর্বলতা আছে, যার কারণে তারা এই ধরনের দুর্নীতির কেসগুলোকে বা এই ধরনের লোকজন যখন একটা দুর্নীতি করতে করতে একটা মহিরুহে পরিণত হয়ে যায়, সেটা যদি সোশ্যাল মিডিয়া একটা ছাগল কিনতে যাওয়ার পরে ফ্লাশ হয়, তাহলে এটা দুঃখজনক বলা ছাড়া আর কিছু নেই। এখন আপনার ওই যে ভদ্রলোক বা ভদ্র মহিলা সোশ্যাল মিডিয়াতে লিখেছে যে আসলে দুর্নীতি মানে অনেকটা ওয়াইড স্প্রেড হয়ে গেছে, সারা সব কিছু রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, এটার একটা বড় কারণ হচ্ছে যে আমাদের প্রতিষ্ঠানগুলো যারা দুর্নীতিকে দেখা দরকার, ইন্টেলিজেন্সিয়া যারা এগুলো খবরাখবর রাখা দরকার, এবং দুর্নীতি ধরা পড়লে তার বিরুদ্ধে যে ব্যবস্থাটা নেওয়া দরকার, আইনের শাসনটা কায়েম করা, সেখানে দুর্বলতা তৈরি হয়েছে। এবং এটাই হচ্ছে আজকের মেসেজ। না হলে সোশ্যাল মিডিয়া কেন দায়িত্ব নিবে একজন দুর্নীতিবাজকে খুঁজে দেখার? দুর্নীতিবাজ খুঁজে দেখার জন্য এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা আপনাকে একটা প্রসেসের মধ্যে থাকতে হবে, যাতে যেসব প্রতিষ্ঠানগুলোর বা যেসব কর্মকর্তা কর্মচারী এইসবের জড়িত আছে তাদের বিরুদ্ধে কন্টিনিউয়াস একটা তদন্ত হওয়া, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে ইন্টেলিজেন্সিয়াকে ইউজ করা এবং তার পরিপ্রেক্ষিতে একটা ব্যবস্থা নেওয়া। না, এই যে আপনি প্রসেসের কথা যে বলেন, ইনস্টিটিউশনাল, ডক্টর আহসান এইচ মনসুর তিনি যেটি বলছিলেন যে এই প্রতিষ্ঠানগুলো অনেক সময় ওভারলুক করে যাচ্ছে, বা এই যে ব্যক্তি যার কথা হচ্ছিল জনাব মতিউর রহমান, উনি এনবিআর এর একজন সদস্য, তিনি রাজস্ব যারা সরকারকে এনে দিবে, আপনারা এটা নিয়ে কথা বলেছেন যে রাজস্ব আহরণ একটা বিরাট রকমের চ্যালেঞ্জ। তো যার হাতে এই ধরনের দায়িত্ব, সেই মানুষটা যখন এইখানে বসা, এবং তিনি তার আগেও যখন তাকে চারবার তার বিরুদ্ধে এরকম অভিযোগ আসছে দুদক প্রত্যেকবারই তাকে ক্লিন ইমেজ। সো যারা এই দায়িত্বে, ধরেন ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স, তারপর আরও কয়েকটা সংস্থা আছে, এরকম 8-9টা সংস্থা, তাদের দায়িত্বই হচ্ছে এগুলো যাচাই বাছাই করা বা মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি কিন্তু এখনো তাকে দুর্নীতিবাজ বলতে পারেন না, তার বিরুদ্ধে এখনো কোনো ট্রায়াল হয়নি। জি, সে এখনো আসলে দুর্নীতি করে এগুলো পেয়েছে না তার অন্যভাবে পেয়েছে, এগুলো একটা মিডিয়া বা অন্যান্য পক্ষিতে কথাগুলো এসেছে। আমরা ধারণা করতে পারি যে তার এত আয় করার সুযোগ ছিল কিনা, সে ব্যবসা করতে পারে কিনা সরকারি প্রতিষ্ঠানে থেকে, এবং যেহেতু তার এনবিআর এর সাথে সংশ্লিষ্টতা, এখানে কিন্তু আসলে এক পক্ষ জড়িত না। যিনি ট্যাক্স দেওয়ার কথা পুরো ট্যাক্স না দিয়ে তাকে কিছু হয়তো দিয়ে যিনি সুবিধা নিয়েছেন তাদের কথা কিন্তু আসছে না। কিন্তু এখন একটা হলো যে দুর্নীতি দমন করার ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া। একটা হচ্ছে যে আইনের শাসন কায়েম করা বা দুর্নীতি করলে তার শাস্তি হওয়া, আরেকটা হচ্ছে সিস্টেমটাকে কিছুটা সংস্কার করা যাতে করে এই ধরনের দুর্নীতি না করতে পারে। এখন ধরেন ভ্যাটের, সে কাস্টমস অ্যান্ড ভ্যাটের অ্যাফিলিয়েট ডিভিশনের প্রেসিডেন্ট ছিলেন, এবং ভ্যাট প্রক্রিয়ায় আমরা অনলাইন করেছি, অথচ সবাইকেই আবার যেতে হয়, ধরেন ট্যাক্স দিতে গেলে হার্ড কপি নিয়ে যেতে হয়। বা ইভেন আমি দু একটা জায়গায় এখনো মিষ্টি কিনতে গেলে খুব নাম করা দোকান বলে যে আমার মেশিন নষ্ট। তাহলে এই জায়গাগুলো যদি দেখা হতো যে অটোমেটিক্যালি তার সাথে তার মেশিন সাথে যদি সরকারের লিঙ্ক আপটা থাকতো, বা সে কেন মেশিন চালায় না তার বিরুদ্ধে ব্যবস্থা হলে, এখানে উভয় পক্ষই কিন্তু কিছুটা জড়িত আছে। এখন আমরা অপর পক্ষকে বলছি না, ওই অপর পক্ষকেও কিন্তু ক্লিন শিট দিয়ে দিচ্ছে তারা যে ঠিক আছে আপনার ট্যাক্স দেওয়া হয়ে গেছে, আসলে তো সে ট্যাক্স দেয়নি, ভ্যাট দেয়নি। এখন
আমার প্রশ্ন ওখানে, আমি একটা দুইটা কেসকে আসলে আমরা এক্সাম্পল হিসেবে হয়তো নিতে পারি, কিন্তু প্রশ্ন হলো যে এই ধরনের যে হাজার হাজার কেস আছে সেগুলো দেখার জন্য প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। যদি সত্যি আমরা আইনের শাসন দেখতে চাই, দুর্নীতিমুক্ত দেশ দেখতে চাই, দেশকে উন্নয়নের দিকে নিয়ে যেতে চাই, ট্যাক্স পেয়ারদের মানে যে সঠিক জায়গায় কাজ হচ্ছে কিনা, খরচ হচ্ছে কিনা সেটা দেখতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে প্রাতিষ্ঠানিক যে প্রতিষ্ঠানগুলো এটার জন্য দায়িত্বে আছে তাদেরকে ব্যবস্থা নিতে হবে। এনবিআর এর নিজস্ব ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ থাকতে হবে, তাদের এনবিআর কেন, যেসব প্রতিষ্ঠানগুলোতে এই ধরনের সুযোগ সুবিধা নেওয়ার স্কোপ আছে তাদের সবারই বিরুদ্ধে আসলে তদন্ত থাকা উচিত। আরেকটা আপনি বলছিলেন যে সরকারি কর্মকর্তাদেরকে প্রতি বছর একটা স্টেটমেন্ট দেওয়ার কথা, এটা দেওয়া হয়, কিন্তু দেওয়া হওয়ার পরে সেটা ইভ্যালুয়েট কে করবে, দেখবে কে, কার কাছে যাবে, সেটা কি ওই রকম কোনো প্রসেস নেই। সুতরাং ওইটা নেওয়াই হয় শুধুমাত্র, কিন্তু সেটা দিয়ে আনুষ্ঠানিকতা, হ্যাঁ অনেকটা আনুষ্ঠানিকতার মতোই আছে, কিন্তু সেগুলোকে আবার ইভ্যালুয়েট করে অ্যানালাইসিস করে, যেটা হাসান ভাই বললেন যে কিছুদিন আগেও এটা ছিল না, এখন এটা হয়েছে যে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে হলে আগে সরকার পারমিশন নিতে হবে। তো পারমিশনটা কে দিবে? যারা এটার দায়িত্বে আছেন তারা যদি না দিয়ে থাকেন তাহলে। তারপরেও আমি বলবো যে শুধু যে স্টেটমেন্টের মাধ্যমেই যে প্রত্যেকের অবৈধ অর্থের প্রচার হবে বা সেটা হবে তা ঠিক না। আচ্ছা, কিন্তু এটা তদন্ত হতে হবে। আচ্ছা, এবং যাদের নাম আসছে তাদেরটাও এখনো তদন্ত হয়ে বলা হয়নি যে তারা দুর্নীতি করেছে। একটু আগে গোলাম মোয়াজ্জেম যেই বিষয়টা নিয়ে আসলেন যে এই ফার্ম থেকে যারাই গরু ছাগল কেনে তারা একটু দামি গরু ছাগল কেনে, তো এই ফার্মের যিনি একজন ওনার জনাব ইমরান, উনি একটা কমেন্ট করেছেন যে 15-20 লাখ টাকা দিয়ে গরু বিক্রি করছে এবং কিনছে, তাদের খোঁজ খবর আপনারা নিচ্ছেন না। 5-10 কোটি টাকা দিয়ে গাড়ি কিনছে, তাদের খোঁজ খবর আপনারা নিচ্ছেন না। কোটি টাকার জুয়া খেলছে রাতের বেলা, তাদের খোঁজ খবর নিচ্ছেন না। একজন একটা ছাগল কিনছে তার পেছনে আপনারা লেগে গেলেন। হ্যাঁ, ব্যাপারটা কি আসলেই তাই? না, আমি তো সেজন্য আমি আপনাকে বললাম যে আপনি এখন যেদিকে তাকাবেন সেদিকেই বলবে যে আমি না ওকে দেখো, আমি না ওকে দেখো। আমরা এখন হয়তো বলতে চাচ্ছি কর প্রশাসনের লোককে, তখন সে বলছে কেন ওকে কেন দেখা হলো না, বা আমি ঠিক আছে আপনি অন্য বাহিনীকে কেন দেখছেন না, বা অন্য আরেকটা সরকারি প্রতিষ্ঠানকে। এই যে আমি না তাকে দেখো অন্য দায়ী, এটা করতে গেলে ওই যে একটু আগেও আপনি বললেন না যে ঠকবাজতে গা উজাড় হয়ে যাবে, আসলে সেরকম একটা পরিস্থিতির ভিতরে আমরা রয়েছি। এত সর্বব্যাপী আমাদের দেশের দুর্নীতি, এটা একেবারে ছোট জায়গা থেকে শুরু করে একেবারে বৃহত্তর পরিসরে, একেবারে যেখানে পাবলিক প্রকিউরমেন্ট বা কন্ট্রাক্ট হয় সেই জায়গা পর্যন্ত সমস্ত জায়গাগুলোতেই আসলে দুর্নীতি ছড়িয়ে পড়েছে। সুতরাং সেরকম একটা জায়গার ভিতরে আপনি যে কোনো জায়গায় হাত দিলে সে বলবে আচ্ছা আমি কেন, আমার থেকে তো ও বেশি করেছে, ওকে কেন ধরা হচ্ছে না, তার থেকে বেশি কেন হচ্ছে, তাকে কেন ধরা হচ্ছে না, এইভাবে প্রত্যেকে আরেকজনের দিকে অঙ্গুলি নির্দেশ করবে। সুতরাং সেরকম একটা পরিস্থিতিতে আপনার উচিত হচ্ছে যে আপনি নিয়মে ফিরে আসবেন কিনা, আপনি আইনগত একটা কাঠামোতে যাবেন কিনা, আপনি প্রতিষ্ঠানগুলোকে ঠিক করার দিকে নজর রাখবেন কিনা, এটা হচ্ছে আপনার দায়িত্ব। এখন সরকার যদি তার রাজনৈতিক অঙ্গীকার, যেমন এবারের আওয়ামী লীগের ইলেকশন ম্যানিফেস্টোতে দেখবেন লেখা আছে জিরো টলারেন্স, তার দুর্নীতির ক্ষেত্রে সে জিরো টলারেন্স দেখাবে, তাহলে আমাদেরও তো তাহলেও চাইবো যে আওয়ামী লীগ তার যেহেতু নির্বাচন করে সে এসছে, সুতরাং তার সেই ইলেকশন ম্যানিফেস্টো অনুযায়ী সে তার কার্যক্রমগুলো সে সাজাক, প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করুক, সে তার সমস্ত বাহিনী অপারেশনগুলোতে যাতে এই ধরনের দুর্নীতিগুলো কোনোভাবে প্রশ্রয় না পায় সেই জায়গাটার দিকে সে নজর দেখ, এবং যারা এই সমস্ত জিনিসের বিরুদ্ধে অবস্থান নেয় অর্থাৎ শক্তিশালী প্রতিষ্ঠান গড়তে চান তাদেরকে সরকার প্রোটেকশন দেখ, সেটা একটা দিক। সুতরাং সেই জিনিসটা করবার তো অঙ্গীকার, প্রথমত এটা হচ্ছে অঙ্গীকার লাগবে, এটা হচ্ছে এক। দ্বিতীয়ত হলো যে আপনার কি এই ধরনের জিনিস ধরবার মতো কোনো ইনস্ট্রুমেন্ট রয়েছে? দুর্ভাগ্যবশত এই মুহূর্তে দুর্নীতি ধরবার মতো কোনো স্বয়ংক্রিয় ইনস্ট্রুমেন্ট নেই। হুট করে ছাগল একটা কাগজ খেতে গিয়ে একটা টাকা খেয়ে ফেলেছে, আপনি সেই জন্য ধরে ফেলেছেন যে আচ্ছা এই ছাগলটা তো একটু স্বাভাবিক চরিত্রের নয়, কেন টাকা খেলো, এই জন্য আপনি ধরতে পেরেছেন ছাগলটা। কিন্তু আপনার যদি স্বাভাবিক কোনো ইনস্ট্রুমেন্ট না থাকে আপনার এই দুর্নীতি ধরার, অথবা ইললিগ্যাল ট্রানজ্যাকশন করার, অথবা দেশ থেকে টাকা পাচার হয়ে যাওয়ার, অথবা ট্যাক্স ঠিকমতো না দেওয়ার, তাহলে তো অবশ্যই এই লোকগুলো তো অহরহ এই কাজগুলো চালিয়ে যাবে। দুর্ভাগ্যবশত এখন পর্যন্ত ওরকম কোনো উদ্যোগ আমরা দেখি না যে সরকারের ভিতরে যে দেশের ভিতরে যত ধরনের ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনগুলো হচ্ছে এগুলো যাতে সরকার মনিটর করতে পারে, এগুলোকে ট্রেস করতে পারে, ট্র্যাক করতে পারে এবং সে অনুযায়ী ধরতে পারে, সেই ধরনের কোনো ব্যবস্থা এই মুহূর্তে নেই। আপনি যে ব্যবস্থাগুলো দেখেন সেটা হচ্ছে বিশেষভাবে যখন অনুরোধ করা হয়, যখন বলে দেওয়া হচ্ছে এনবিআর এর পক্ষ থেকে ওই অ্যাকাউন্টগুলোর হিসেব আমার কাছে দেন,
অথবা কেন্দ্রীয় ব্যাংক থেকে বলা হচ্ছে ওই অ্যাকাউন্টগুলোর হিসেব, তখনই কেবলমাত্র ওইভাবে ব্যাংকগুলোর কাছ থেকে অর্থের হিসেব নিয়ে এসে কোনো একটা ব্যক্তি সম্পর্কে বা কোনো একটা দুর্নীতি বা কোনো একটা অবৈধ লেনদেন সম্পর্কে আপনি জানতে পারছেন। সুতরাং আগে দরকার, যদি রিয়েলি আমরা মনে করি যে হ্যাঁ এই ব্যবস্থার পরিবর্তন দরকার, সুতরাং এই ব্যক্তি না খুঁজে আগে প্রসেসের দিকে তাকাই। কেননা প্রসেসের দিকে যদি তাকান তাহলে অনেক ভালোভাবে আপনি এই জায়গা থেকে রেজাল্ট আনতে পারবেন। এবং সেই প্রসেসটা হলো এক ধরনের ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন সিস্টেমে যাওয়া, যাতে আপনি যে কোনো পর্যায়ে যে কোনো ধরনের ট্রানজ্যাকশন করেন যাতে সেটা ট্রেস করা যায়, ট্র্যাক করা যায়, কাকে দিচ্ছেন, কি দিচ্ছেন, কেন দিচ্ছেন, এই জিনিসগুলো যাতে একটা অ্যাকাউন্টেবিলিটির ভিতরে নিয়ে আসা যায়। যেমন ভারতে আপনি জানেন যে আধার কার্ড বলে একটা কার্ড আছে, প্রত্যেক ব্যক্তির সেই কার্ডটা হোল্ড করতে হয় এবং সেটি দিয়ে আপনি যে কোনো জায়গায় ট্রানজ্যাকশন করলে আপনার এটা আপনার পার্সোনাল অ্যাকাউন্টে যুক্ত হয়। এবং পরে যখন আপনি আপনার বছর শেষে যখন আপনি আপনার করের হিসেব দিচ্ছেন, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট জমা দিচ্ছেন, তখন ওদের দেশের রাজস্ব প্রশাসন চাইলে আস্তে করে টিপ দিয়ে, ওই কার্ডের নাম ধরে টিপ দিয়ে তার যে গত 1 বছরের যে ট্রানজ্যাকশন সেটার সাথে সে মিলিয়ে দেখে নিতে পারে যে সে আসলে রিয়েলি আসলে জেনুইনলি সে তার ট্রানজ্যাকশন হিসেব দিয়েছে কিনা। আমাদের ওরকম ধরনের সিস্টেম ভাবতে হবে। সুতরাং আপনি এরকম করে ব্যক্তি এ, ব্যক্তি বি, ব্যক্তি সি করে আপনি কোনো শেষ করতে পারবেন না। এবং যখনই এর দিকে তাকাবেন অমনি বির দিকে তাকাবে, বির কথা বলবে, বির দিকে জন্ম নেবে তখন সে সির কথা বলবে, সির ডির কথা। এইভাবে তো আসলে কোনো একটা জিনিসের ইমপ্রুভমেন্ট হয় না। যেখানে যদি এমন হতো মাত্র কয়েকটা লোক দুর্নীতি করছে বাকি লোক ফেরেস্তা, তাহলে এক জিনিস। কিন্তু দেশের যেহেতু সর্বব্যাপী দুর্নীতি, সুতরাং এই জায়গাটির ক্ষেত্রে ব্যক্তির দিকে টাচ করতে পারেন আপনি ইন্ডিকেটিভ ওয়েতে, কিন্তু মূল কাজ হচ্ছে আপনাকে ইনস্টিটিউশনগুলো ঠিক করা। আচ্ছা, আমি ডক্টর মনসুর আপনার কাছে আরেকবার ফিরতে চাই। আপনি যদি এই লাইনে একটু কথা বলেন যে ইনস্টিটিউশনাল যে আমাদের দুর্বলতা, এই দুর্বলতাগুলো আসলে ঠিক কোন কোন জায়গায়, যেই জায়গাগুলোকে এখনই চোখ না দিলে আরো বিপর্যয়ের সম্ভাবনা আছে বলে আপনার মনে হয়? দেখুন, আমাদের প্রত্যেকটা ইনস্টিটিউশন ফান্ডামেন্টালি খুব দুর্বল হয়ে গেছে। দুর্বল মানে চারিত্রিকভাবে দুর্বল। যারা সেটাকে ইনস্টিটিউশনকে পরিচালনা করেন তাদের দক্ষতার দুর্বলতা, তাদের জ্ঞানের অভাব এবং তাদের চারিত্রিক দুর্বলতা, মানে এই এই করাপশন রিলেটেড অ্যালিগেশন। আপনি যে কোনো প্রতিষ্ঠান ধরুন, আগে তো শুধুমাত্র পুলিশ এবং কিছু কিছু প্রতিষ্ঠানের কথা বলা হতো, রোডস অ্যান্ড হাইওয়েজ ইত্যাদি ইত্যাদি। এখন তো সেটা না। এখন আপনি শিক্ষা মন্ত্রণালয়ে যান, আপনি দেখুন যে কি অবস্থাটা শিক্ষা বিভাগ। প্রতিটা প্রাইমারি স্কুলের মধ্যে, সেকেন্ডারি স্কুলের মধ্যে কত ধরনের দুর্নীতি এবং কত ধরনের প্রক্রিয়ার মাধ্যমে শোষণ কার্য চলছে। সেখানে ইন্সপেকশনের নামে আসবে যখন, তখন তাকে টাকার বান্ডেল না দিলে ইন্সপেকশন কমপ্লিট হবে না। সেটা যে কোনো স্কুলই হোক না কেন, যখন ইন্সপেকশন, দ্যাটস এ ধ্রুব সত্য এবং এটাই নিয়ম। এটা না দিলে পরে সেই স্কুলের অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব হবে না। তার যেটা পিএমও ভুক্ত হলে, এমপিও ভুক্ত হলে সেই এমপিও ক্যান্সেল হয়ে যাবে ইত্যাদি, চাকরিটা নষ্ট হয়ে যাবে। কাজে সবাই মিলে চাঁদা দিয়ে হলেও ইন্সপেক্টর সাহেবকে খুশি করে তারা বাড়ি পাঠিয়ে দিবে। এই যে অবস্থাটা হয়েছে, এটা কোন মন্ত্রণালয়কে আপনি বাদ দেবেন বলুন? সেন্ট্রালাইজ দুই একটা হয়তো মন্ত্রণালয় থাকতে পারে যেখানে এটা সরাসরি ভাবে, এবং এটাও কি একটা আনুষ্ঠানিকতায় পরিণত হয়ে গেছে কিনা যে টিআইবি যখন কোনো একটা ডিপার্টমেন্টের বিরুদ্ধে বা কোনো মন্ত্রণালয়ের কোনো একটা পার্টিকুলার ডিপার্টমেন্টের বিরুদ্ধে যখন একটা রিপোর্ট দেয়, তারপর দিন আবার ফলো করে ওই ডিপার্টমেন্ট আনুষ্ঠানিকভাবে তার মানে একটা ফরম্যাটই রেডি করে ফেলেছে যে মানে বিভিন্ন উদ্দেশ্য প্রণোদিত বিভিন্ন শব্দ টব্দ লাগিয়ে যে এটা আমাদের বিরুদ্ধে, আমাদেরকে হেয় করার জন্য এটা করা হয়েছে। এই আলোচনা, এই জায়গাটায় আমি মনে করি যে এটা সরকারের ব্যর্থতা। সরকারের উচিত হচ্ছে টিআইবি রিপোর্টই করুক বা গণমাধ্যমের রিপোর্টই হোক, প্রত্যেকটাকে গুরুত্ব সহকারে পর্যালোচনা করা। এখন তো নতুন আরেকটা ভয়ের কথা বলছে যে এত কিছু করার পরও যারা পয়সা টয়সা ইনকাম করে এই দেশের মধ্যে রাখতো, এই দুই একটা এক্সাম্পল সামনে আসার পর তো বাকিরা আরো রাখবে না। এটা কি আরো 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 বিপদ কিনা সেটা নিয়ে শুনবো। অর্থ পাচারের বিষয়টা নিয়ে আমরা পরের পার্টে আলোচনা করতে চাই। দর্শক, আমাদের ছোট্ট একটা বিরতির সময় আছে, ফিরছি একটু পর। ইস্পাহানি মির্জাপুর মুক্তবাগ দেখছেন আপনারা। আমরা আজকে 1000 কোটি টাকার হিসেব কিতাব নিয়ে আলোচনা করছি, দেশের দুর্নীতি, অর্থ পাচার ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করছি। আমরা বিরতির আগে
মনসুর ভাইয়ের সাথে কথা বলার সময় আমরা বলছিলাম যে এখন তো এরকম একটা অবস্থা তৈরি হয়েছে যে যারা দুর্নীতি বা অসৎ পথে কালো টাকা ইনকাম করে তারা তো দেশের মধ্যে টাকা যারা রাখতো টুকটাক তারাও এখন দেশের বাইরে পাঠায় দেওয়ার টেন্ডেন্সি। এই যে মানুষগুলো যার নাম উঠে আসলো একবার, সে দেখলো যে তার বাইরে সে একটা ব্যবস্থা করে রেখেছে, কোনো না কোনো সময় যদি আমি এরকম ধরা পড়ি তাহলে আমার উপায় আছে। তো এই মানুষগুলোর প্রোটেকশন দেওয়ার জন্যও কি কোনো মানে এই ধরনের ব্যবস্থা একটা আর্টিফিশিয়াল ব্যবস্থাও রাখা হয়েছে ডক্টর মোয়াজ্জেম? না দেখুন, আবারও আমরা কিন্তু ভুলভাবে পুরো জিনিসটা ব্যাখ্যা করছি। মানে অনেকটা এরকম যে আচ্ছা এই ঘটনাটা মনে হয় না জানালেই ভালো হতো, তাহলে হয়তো দেশের থেকে হয়তো টাকা বাইরে যেত না। একেবারে একটা অমূলক কথা। এই সমস্ত প্রসেসগুলো এরা ভালোভাবে জানেন। এ টাকা বহু আগে থেকেই দেশের বাইরে যাচ্ছে, বহু আগেই বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় বাংলাদেশিদের নগরী গড়ে উঠেছে। সুতরাং এটা নতুন কিছু না, এটা ভাবার কিন্তু কোনো কারণ নাই যে এটা জানার ফলে বুঝি আরও বেশি চলে যাবে। নেভার নেভার, এগুলো বহু আগে এই সমস্ত জিনিস চলছে। এবং টাকা পাচারের ক্ষেত্রে তো বিভিন্ন রকমের শোনা যায়। এখানে এখন এত বড় বড় মানি চেঞ্জার নাকি হয়ে গিয়েছে যারা কম টাকা পাচার করে না, এরকম ধরনেরও নাকি মানি চেঞ্জার দেশে গড়ে উঠেছে। সুতরাং সেরকম একটা দেশে আপনার ভাবার কোনো কারণ নাই যে এই সমস্ত অলিগলি তারা জানেন না। বরঞ্চ উল্টোটি, যে আমাদের দিনের পর দিন এই সমস্ত জিনিস জানার পরেও আমরা কোনো চোখ খুলে উদ্যোগ নিচ্ছি না এগুলো থামানোর। বরঞ্চ আবার উল্টো বাজেটের ভিতরে এমন ধরনের প্রস্তাবনা রাখছি যাতে উৎসাহিত হয়। আমি করের কাঠামোর ভিতরে এমন ধরনের রাখছি যাতে এবছরের টাকা না দিয়ে পরের বছর দিলে আমার জন্য বরঞ্চ কম কর আরোপ হবে। যেটা এবার যেটা হয়ে আছে যে হ্যাঁ, আপনার এই টাকাটি যদি আপনি বৈধভাবে যদি অর্থ নির্দিষ্ট সময় না দেন তাহলেই তো আপনার এটা আনডকুমেন্টেড হয়ে যাচ্ছে, পরের বছর ওটা 15% দিবেন, আর কিন্তু এবছর দিলে এটা 20% দিতে হবে। এই যে দেখুন এক ধরনের এনকারেজমেন্টের একটা প্রসেস শুরু হয়ে যাচ্ছে। এরা গত বছর আবার এরকম একটা বলা হয়েছিল যে সমস্ত টাকা দেশের বাইরে গিয়েছে সে সমস্ত টাকা যদি দেশে ফেরত আনে তাহলে 5% সুদ হারে এগুলোকে আবার লিগালাইজ করে নেওয়া যাবে। অদ্ভুত একটা ব্যবস্থা। এটা কখনো হতে পারে? কিন্তু তাছাড়াও বা উপায় কি? না না, কোনো বাইরের টাকা আনার জন্য আপনি কিভাবে ব্যবস্থা? এগুলো কোনো উপায় নয়। এগুলো হচ্ছে টাকাকে আরো বেশি কালো করে দেওয়ার উপায়। এগুলো সাদা করার কোনো উপায় না। এগুলো বরঞ্চ কালো, আরো যাতে কালো থেকে কালোতর হয়, আরো যাতে ঘন ঘন কালো হয়, তার উপায় এটি। আপনি যদি আদতেই চান যে টাকা, তাহলে 1-2 বছরের উদ্যোগ নিয়ে একজনকে ছাগল দিয়ে একজনকে ধরে আপনি কোনোদিন সমাধান পাবেন না। আপনাকে অন্তত 10 বছর ব্যাপী উদ্যোগ নিতে হবে। এবং সেই 10 বছর ব্যাপী উদ্যোগ কি, আপনি ধীরে 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 এই ট্রানজ্যাকশন চ্যানেলগুলোকে আপনি আগে ফর্মালাইজ করবেন, ট্রেস করবেন, ট্র্যাক করবেন। প্রতিষ্ঠানগুলোকে আস্তে আস্তে আপনি এগুলোকে স্ট্রাকচার করবেন। সমস্ত ইনফর্মাল ট্রানজ্যাকশনগুলো ব্যাংকিং ট্রানজ্যাকশনের বাইরে যাতে কোনো কিছু না হয় সেটা করবেন। ডিজিটালাইজ ট্রানজ্যাকশন সিস্টেম করবেন, মনিটর করবেন। এইভাবে আমরা কেন আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি যে একবারই একটা ঘটনা দিয়ে সব কিছু ঠিক করে ফেলতে চাই, একটা ঘটনা দিয়ে সব কিছু ব্যাখ্যা করে ফেলতে চাই, একটা ঘটনা দিয়ে সব কিছুর আমরা সমাধান চাই। খুবই একটা মানে আমরা কি বলা যায় যে খুবই লো হার্টেড আমরা মানুষ হয়ে গিয়েছি। কেননা ভালো জিনিস না দেখতে দেখতে হুট করে কিছু একটা ভালোর উদ্যোগ পেলে মনে করি যে এটা দিয়ে আমি যদি সমাধান পেয়ে যাব। সুতরাং আমাদের উচিত হচ্ছে একদিনে সমাধান না খোঁজা, আমাদের উচিত হবে 10 বছরের উদ্যোগ নিয়ে শুরু করা। আমরা যদি আদতেই চাই যে আর্থিক খাতের এই সমস্ত দুর্নীতিগুলো হোক, তাহলে কেন আমাদের অর্থঋণ আদালত শক্তিশালী হবে না? আমাদের অর্থঋণ আদালত এখন এমন একটা জায়গা হয়ে গেছে, অনেকেই এরকম কথা শোনা যায় যে ওখানে যাচ্ছেন এই কারণেই যাতে এটাকে ডেফার করে ফেলা যায়, এবং সেটা আরেক রকমের উপায় যে টাকাগুলো আরও বেশি সময় ধরে যাতে এগুলো দেশের ভিতরে ট্রানজ্যাকশন হয়ে যাতে আরও আর্ন হতে পারে। তাহলে আপনি অর্থঋণ আদালতকে শক্তিশালী করুন, আপনি আপনার ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে শক্তিশালী করুন, আমার ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনগুলো যাতে একটা ইন্টিগ্রেটেড সিস্টেমের ভিতরে আসে সেটা করুন। কিছু কিছু উদ্যোগ শুরু হয়েছে, আমি বলছি না যে একেবারেই উদ্যোগ নাই। সাম্প্রতিককালে আপনি দেখবেন যে এনবিআর এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস ICAB এরা মিলে যৌথভাবে মিলে তারা এই ট্রানজ্যাকশনগুলো অলরেডি মনিটর করা শুরু করেছে, কর্পোরেট অ্যাকাউন্টসগুলো, এবং যার ফলে কিন্তু প্রচুর এই ধরনের অ্যানোমেলিগুলো বেরিয়ে আসছে। এটা কিন্তু একটা পার্ট। এবার দেখবেন যে সরকার এবছর বাজেটের ভিতরে কর অবকাশ ট্যাক্স ব্রেক দিচ্ছে যারা কিনা 30 লাখ টাকার উপরে ব্যাংকিং চ্যানেলে ট্রানজ্যাক্ট করবে। এটা এক ধরনের অনলাইন ভিত্তিক ট্রানজ্যাকশনকে উৎসাহিত করার জন্য, এটা ঠিক আছে। কিন্তু আমি বলছি যে এই ধরনের উদ্যোগগুলো ছোট ছোট উদ্যোগ ইতিবাচক হতে পারে, কিন্তু আপনি যদি ফল চান তাহলে অবশ্যই যেন আমরা একদিনে একটা ঘটনায় একটা কিছু দিয়ে আমরা যেন নেভার ফল যেন আমরা চাওয়া বন্ধ করি। আমরা যদি ফল চাই তাহলে আমাদের 10 বছর অপেক্ষা করে ফল চাওয়া উচিত। আপনি যেটি বললেন এই গত 2 দিন আগে
সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল হক, উনি একটা সেমিনারে উনি বলছিলেন যে একটি কমিশন গঠন করা যেতে পারে, স্পেশালি ব্যাংকের পাইপলাইনে অনেক ঋণ আছে সেটির জন্য। তিনি বলেছেন যে সবার আলাদা আলাদা কাজ আছে, কিন্তু একটা কমিশন বা একটা কমিশন না হলেও একটা শক্তিশালী কমিটির কথা উনি বলেছেন। ওই অনুষ্ঠানেই আমি এই পার্টে আসলে আমরা অর্থ পাচার নিয়ে আলোচনা করতে চেয়েছি। ওই অনুষ্ঠানেই তিনি, সেখানে অর্থমন্ত্রী ছিলেন, ওই সেমিনারেই তিনি বলে ফেলেছেন যে 700 থেকে 800 কোটি ডলার বছরে বাংলাদেশে পাচার হচ্ছে অন্য দেশে। ডক্টর মনসুর, এই বিষয়ে নিয়ে আপনি একটু বলবেন? দেখুন, বিষয়টা যেটা আমরা আলোচনা করছিলাম, বিষয়টা তো হচ্ছে যে আমরা সবাই জানি বাংলাদেশের সব জায়গাতে কি হচ্ছে। কথাটা হচ্ছে যে কিন্তু প্রতিকার সেটা হচ্ছে না। এখন অর্থ পাচার বাড়ছে, বেড়েছে, এবং এই ঘটনাগুলোর পরে আরো বাড়বে, সেটাই স্বাভাবিক। কারণ তারা দেখবে যে নিরাপদ স্থান হচ্ছে বিদেশ। কিন্তু এই যে সোর্স অফ ট্রান্সফার, সেটা কোথা থেকে আসে? সেটা সোর্সটা তো হচ্ছে দুর্নীতি থেকে। আমি যদি দুর্নীতিকে বন্ধ করতে না পারি, অর্থ পাচার তো বন্ধ হবে না। হুন্ডি তো যাবে না। হুন্ডি ভারতে আছে, বাংলাদেশে আছে, পাকিস্তানে আছে, সব জায়গাতে আছে, হুন্ডি থাকবে। কিন্তু হুন্ডি সিস্টেমকে যেটা ফিট করে সেটা তো হচ্ছে দুর্নীতি থেকে প্রাপ্ত অর্থ। যে অর্থ যে কোনো মূল্যেই আমি দেশ থেকে বিদেশে নিয়ে যাব, সেটাকে কিন্তু আমি এক্সচেঞ্জ রেট পলিসি দিয়ে অ্যাডজাস্ট করে আমাকে আটকাতে পারবো না। আমি যদি বলি 150 টাকা দিতে হবে, সে কিন্তু সেটা দেবে, দিয়ে ওটাকে ট্রান্সফার করবে। এই যে একটা অবস্থার সৃষ্টি হয়েছে, এটা তো একটা দিক গেল শুধু অর্থ পাচারের দিক থেকে। আমরা যদি দেখি সামাজিক যে একটা অবক্ষয় হয়েছে, আমরা এখন কি চিন্তা করি? আমরা চিন্তা করি যে মেয়ের বিয়ে দেব, জামাইটা কি পয়সা পাতি পায়? যদি পয়সা পাতি না পায় তাহলে সেখানে বিয়ের আলোচনা করে লাভ নেই। মানে যে সোর্স এই যে থেকেই আমাদের হোক, জামাইয়ের ইনকাম যে সোর্স থেকেই হোক, যেভাবেই হোক, তার পয়সা থাকলেই হবে। যেভাবেই হোক, এটা পয়সা পাতি থাকতে হবে। জি, শুধু রোজগারে তো, বেতনে তো চলবে না। এটা কিন্তু আমাদের এখন নর্মাল সাইকিতে চলে আসছে। এটাকে এখন আমরা স্বাভাবিক ধরে নিচ্ছি। আমি যখন খুব ছোট ছিলাম, আমার মনে আছে, আমরা তখন সিলেটে, আমাকে একজন এসে বলে, জানিস ওই ছেলেটার বাবা না ঘুষখোর। আমি একটু অবাক হয়ে শুনলাম প্রথম যে ঘুষ বলে একটা জিনিস আছে, এবং কিছু লোক সেটা খায়, এবং খায় খুব গোপনে সেটা করে। তো এই যে আগে সেটা গোপনে করতো, এখন তো আর গোপনে করে না। এখন তো আর সেটাকে নিয়ে কেউ গোপনীয়তার ভাবে দেখে না, সেটাকে নিয়ে তার বড়াই করেই বলে যে হ্যাঁ, ও তো, ওর এতগুলো বাড়ি আছে, এতগুলো গাড়ি আছে, এত ছেলে মেয়ে দুটো বিদেশে আছে, সব খরচ দিচ্ছে, বা এবং সে হয়তো 70,000 টাকার একটা উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। মানে নিউ নর্মাল। এই এই যে অসমতা, এই যে অসামঞ্জস্যতা, এটাকে তো চ্যালেঞ্জ করা হয় না। আমরা যখন IMF এ ছিলাম, প্রতি বছর আমাকে রিটার্ন দিতে হতো যে আমার সম্পদ কতখানি আছে এবং সম্পদের পরিবর্তনটা কতখানি, এবং সেই রিপোর্টটা আমার কোনো সোর্স ছিল না বেআইনি ভাবে অর্থ উপার্জন, তারপরেও দিতে হতো। আচ্ছা, দেওয়ার পরে তারা আবার একটা থার্ড পার্টিকে হায়ার করতো, যারা এটাকে অডিট করতো। অর্থাৎ তারা এটাকে ইন্ডিপেন্ডেন্টলি ভেরিফাই করতো যে আমার এই অ্যাসেটগুলো আছে কিনা, এই বাড়িটা, এই গাড়িটা, আমার এই স্টকটা বিদেশে বা দেশে যেখানে স্টক মার্কেটে আমার থাকুক না কেন, সেগুলোর সাথে তারা ভেরিফাই করতো। তারপরে কিছু প্রশ্ন নিয়ে আসতো আমার কাছে যে আচ্ছা, ওইটা কত সালে কেনা হয়েছিল, এবং এটা কি এখনো আছে, না এখন বিক্রি করেছেন, নাকি পরিবর্তন কি, ক্যাপিটাল গেন হলো কি, ইত্যাদি। এদের কিছু কোয়ারিজ তাদের থাকতো অনেক সময়, সেটা নিয়ে প্রশ্ন করে চলে যেত। তো কোনো সময় কোনো কিছু ঘটে নাই, কিন্তু কথাটা হলো একটা থরো একটা প্রসেসের মাধ্যমে জিনিসটাকে অ্যাসেস করে রাখতো যে প্রত্যেকটা স্টাফ সৎ পথে তাদের রোজগার করছে কিনা, এবং অসঙ্গতিপূর্ণ ওয়েলথ অ্যাকিমুলেশন হচ্ছে কিনা, এবং সেটাকে তারা ভেরিফাই করতো IMF এর মতো একটা প্রতিষ্ঠান। বাংলাদেশে কি আমরা করতে পারি না? আমরা তো এই যে একটা এক ধরনের গদ বাঁধা একটা রিপোর্টিং হয়। আমরা যখন চাকরিতে ঢুকি তখন কিছুই থাকে না সম্পদ, চাকরি থেকে যখন বের হয়ে যাই তখন আমাদের অঢেল সম্পদ হয়ে যায়। এগুলোর এই গ্যাপটাকে কি আমরা ক্লিয়ার করতে পারি? তারা কি পারে? কেউ করে? সেটা তো করা হচ্ছে না। এবং এখন শোনা হচ্ছে, দাবি করা হচ্ছে
সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে এবং পুলিশ অ্যাসোসিয়েশন থেকে এই প্রথাটা তুলে দাও, এটা কোনো দরকার নাই। আমরা কোন দিকে যাচ্ছি? আমরা যেটুকু আছে আমরা নির্লজ্জের মতো আমরা এখন বলছি যে এটা তুলে দাও, এটার কোনো থাকার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমাদের মতো দেশের প্রয়োজনীয়তা নাই। তা আমরা কি হাসবো না আমরা কাঁদবো? এখন আপনার বাড়ি যেহেতু সিলেটে, সিলেটের একটা অভিজ্ঞতা আপনার কাছ থেকে একটু শুনি। আপনি যেহেতু সিলেটে বড় হয়েছেন, সিলেট শহরে, সিলেট একটা বিভাগীয় শহর, অনেক পুরনো, এবং সেই শহরে প্রচুর খালি জায়গা। এই শহরে অন্য শহরে ধরেন ময়মনসিংহ নতুন বিভাগীয় শহর, সেখানে 1 ডেসিমেল জায়গার দাম মিনিমাম 1 কোটি টাকা। সিলেট শহরে আপনি 1 ডেসিমেল জায়গা, 1% জায়গা আপনি পাবেন 20 লাখ টাকায়, 25 লাখ টাকায়, মেইন শহরের মেইন জায়গায়। এই খালি হবার কারণ সিলেটি প্রবাসীরা প্রচুর, প্রবাসী অধ্যুষিত এলাকা, তারা এখান থেকে যারা চলে যায় সেকেন্ড প্রজন্ম, থার্ড প্রজন্ম, তারা এই দেশে আর আসেন না এবং প্রপার্টিটাও তারা সেল করে যাচ্ছেন। এবং সরকারের নতুন পলিসি হচ্ছে যে আমার বিনিয়োগ আনতে হবে, আমার প্রচুর বাংলাদেশি যারা এখন বাইরের দেশে থাকেন, প্রচুর পয়সার মালিক, তারা এই দেশে বিনিয়োগও করতে চান। এদের সাথে যখন কথা বলা হয় তারা নিরুৎসাহিত হন যে আমি বাংলাদেশে কোন ভরসায় বিনিয়োগ করতে যাব। আমি যে 8টা 10টা সংস্থা থেকে যে আমার যে পেপারস আনা লাগবে সেই গ্যারান্টি আমাকে কেউ দিবে যে আমি ওয়ান স্টপ সলিউশন পাবো? আমাকে এই গ্যারান্টি কেউ দিবে যে আমি এই দেশ থেকে আমার প্রফিটটা আমি যে দেশেই থাকি সেখানে আবার ফেরত আনতে পারবো? আমি জনাব ডক্টর মঞ্জুর আপনার কাছ থেকে শুনতে চাই, এই পরিবেশটা কি বাংলাদেশে কবে তৈরি হবে, যে অবকাঠামো মানে ইনভেস্টমেন্টটা বাংলাদেশ কবে আনবে, যেটা আমরা এখন বলি যে সিঙ্গাপুর মালয়েশিয়ার মতো আমরাও ইনভেস্টমেন্ট আনতে চাই? না, বিনিয়োগের সাথে আপনি যে কথা বললেন, শুধু তো বিনিয়োগ সাথে অনেক কিছু জড়িত, তার মধ্যে সুশাসন একটা বড় জিনিস, ফিনান্সিয়াল সেক্টর কি অবস্থা সেটার উপর একটা তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সরকার কিভাবে তাদেরকে ট্রিট করছে সেটার একটা রোল আছে। এই যে আপনি ল্যান্ডের প্রাইস যে এত বেড়ে গেল, এটা কি কারণ? এটাও তো একটা কারণ আছে। আপনি এত এত দাম বাড়বে কেন? আমরা কেন বাংলাদেশের ল্যান্ড প্রাইস অনেকটা বুমের মতো হয়ে গেছে, হ্যাঁ। তো এই জিনিসগুলো যদি আমরা সমাধান না করতে পারি, এবং যে করাপশনের কথা বলা হচ্ছে, সেই করাপশনটা যদি, বা লাল ফিতার দৌরাত্ম্য যেটা বলি আমরা, ব্যুরোক্রেটিক প্রসেস, সেগুলোকে যদি ঠিক না করতে পারে, তাহলে বিদেশি বিনিয়োগ সেভাবে কাঙ্ক্ষিত পর্যায়ে হচ্ছে না এবং হবেও না সামনে। এখন বিষয়টা হলো যে একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। কিছু জিনিস আছে, কিছু বিনিয়োগ হচ্ছে, একদম হচ্ছে না তা না, কিন্তু কথা হলো আমরা যে লেভেলে বিনিয়োগ চাই, তাদেরকে আকৃষ্ট করা যাচ্ছে যে না, যাচ্ছে না বাইরে তো, থেকে? সেভাবে যাচ্ছে না তো, যার কারণে আমরা তো এখন ধরেন রিজার্ভ ক্রাইসিস বলে অন্য কিছু, আমি তো বলি যে রেমিটেন্স দিয়ে এই দেশের রিজার্ভের চিন্তা করে লাভ নেই, আমাদেরকে বিনিয়োগ আনতে হবে, বিদেশি বিনিয়োগ আনতে হবে। তো বিদেশি বিনিয়োগ আনতে হলে এই যে 2-1টা কেসও যেগুলো বের হয়েছে, এগুলো শুনলে তো বিদেশিরা আসবে না এই দেশে, কারণ এখানে এই কি সিস্টেম, এখানে লোকজন করাপশন করে পার পেয়ে যায়, চলে যায়, সোশ্যাল মিডিয়া লোকজনকে করাপ্ট বানায় দিচ্ছে, আদৌ একটা ট্রায়াল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বা প্রিন্ট মিডিয়াতে, সেই অথচ ট্রায়াল হওয়ার কথা ছিল কোর্টে কেসে। আজকে কেন দুদক সোশ্যাল মিডিয়াতে আসার পরে তারপরে কেস নেবে? তার আগে তারা কি করেছে? তাদের কি কোনো দায়িত্ব ছিল না? তো এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ, একটার সাথে একটা জড়িত। ব্যাংকের ঋণ খেলাপি, এত ঋণ খেলাপি, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তাদেরকে অনেকবার রিসিডিউলিংয়ের সুযোগ দেওয়া হচ্ছে। এখন কে ব্যবসার কারণে হচ্ছে না আর কে ব্যবসা ছাড়া হচ্ছে, সেই জিনিসটা তো আমরা জানি না। রিসেন্টলি আমাদের একটা ইকোনমিক রিপোর্টার্স ফোরামে একজন ব্যবসায়ী বললেন যে আমাদেরকে ঋণ খেলাপি বলবেন না, আমাদেরকে নন পারফর্মিং লোন বলেন। আমি ব্যবসা করে যে টাকা হয়তো দিতে পারছি না, কিছু পরে দিচ্ছি, প্রত্যেক ব্যবসায়ীরই তাই অবস্থা। আর যারা কোনোদিন ব্যবসাও করেনি, টাকা নিয়ে যাচ্ছে, তাকে আপনি ঋণ খেলাপি বলেন, আমাকে কেন ঋণ খেলাপি বলেন? তো এই হচ্ছে অবস্থা, তাতে করে সৎ লোকও বা ভালো লোকরাও কিন্তু একটু খারাপভাবে ব্র্যান্ডেড হয়ে যাচ্ছে এই ধরনের প্রাতিষ্ঠানিক দুর্বলতার কারণে। এবং আমরা যে আলোচনাটা করছি বা করতে চাচ্ছি, সেটা আসলে এই আলোচনাগুলো আগে থেকেও হচ্ছে, সবাই জানে, আমাদের যারা আমরা ফেলোরা কলিগরা আলোচনা করছি, কিন্তু এই আলোচনার সমাধান হবে না যতক্ষণ না প্রতিষ্ঠানগুলোকে সে স্বাধীনতা দেওয়া আপনারা হবে। যেহেতু সরকারি প্রতিষ্ঠান নিয়ে কাজ করেন, ডক্টর মোয়াজ্জেম যেটি বললেন যে আপনারা যে পলিসিগুলো নেন, যে টাকা বাইরে চলে গেছে ওটাকে আনার জন্য, এই যে অফশোর ব্যাংকিং, যে ব্যাংকিংয়ে আসলে সাধারণ মানুষ অভ্যস্ত না, তাদেরকেও বলা হচ্ছে যে আপনারা এনে রাখেন, সেই টাকার উপরে আপনার ট্যাক্স হবে না, সে তাকে সুবিধা দেওয়ার জন্য আপনারা বলছেন, এই পলিসিগুলো কি ঠিক আছে? না, এটা যেমন পাকিস্তান এই পলিসিটা নিয়ে অনেকটা বেনিফিটেড হয়েছে রিসেন্টলি, তাদের রিজার্ভ ব্যবস্থা খুব খারাপ ছিল, কিন্তু প্রশ্ন হলো যে মানুষের ব্যাংকিং সিস্টেমের উপর যদি ভরসা কমে যায়, আস্থা কমে যায়, তাহলে কিন্তু কোনো কিছুই কাজ করবে না।
জি। আপনার আগে রাখতে হবে যে আমার ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলোতে আমরা টাকা রাখলে সেটা সেফ থাকবে, ওই প্রতিষ্ঠানটা দেউলিয়া হয়ে যাবে না, ওই প্রতিষ্ঠানটার বিরুদ্ধে এই ধরনের হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে যাওয়ার মতো কোনো কাহিনী ঘটবে না। তাহলে মানুষ না হলে কোনো সিস্টেমেই কাজ হবে না। আপনি নতুন ইনোভেটিভ যেসব সিস্টেমই আনেন সেগুলো কাজ হবে না। ওই জন্য আমরা বলছি যে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে এবং সেই জন্য পদক্ষেপ নিতে হবে। সে প্রতিষ্ঠানগুলো যেন যার যার যে ম্যান্ডেট আছে সেগুলো যদি তারা সঠিকভাবে পালন করতে পারে, বাংলাদেশ ব্যাংক যেটুকু করার কথা তাকে যদি সেই ম্যান্ডেট দেওয়া হয়, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলোতে যারা ইচ্ছাকৃত ঋণখেলাপি উইলফল ডিফল্টার্স তাদের বিরুদ্ধে যদি দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয়, এখন যাদেরকে আপনি দুদক বলেন তাদেরকে যদি সঠিকভাবে এম্পাওয়ার করা হয় যে তারা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে রাখবে লোকজনের কারা কোথায় কি করছে না করছে, সম্পদ কীভাবে বাড়াচ্ছে, সেই জায়গাগুলো করবে এবং সাথে সাথে সিস্টেমেরও কিছু রিফর্ম করতে হবে যাতে করে এই ধরনের লুফলগুলো বন্ধ করা যায় যতটুকু পারা যায়। আচ্ছা। তাহলে একটা আইনের শাসন যদি সত্যিকার অর্থে আমরা যদি প্রতিষ্ঠা করতে পারি, এবং যেটা আসান ভাই একটু আগে বলছে, রাইটলি বলছেন, মানে আমরা নৈতিকভাবে কিন্তু অবক্ষয়ের চরম সীমায় পৌঁছে গেছি। আজকে স্কুল কলেজে ছাত্রছাত্রীদেরকে আমরা কি শিখি? আমরা নৈতিক কোনো শিক্ষা দিই না। সে যে মিথ্যা কথা বলা ঠিক না, অবৈধ আয়ে চলা ঠিক না, তারপরে তার লোকজনের সাথে এটিকেট ম্যানার কিভাবে হবে সেটা আমরা জানি না। তাহলে এই জাতিকে দিয়ে আমরা কত যেতে পারবো? আমি হতাশ হতে চাই না, কিন্তু কথা হলো এই জিনিসগুলো সিস্টেমে আনতে হবে। আজকে শিক্ষা ব্যবস্থা যদি একজন শিক্ষককে টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি নিতে হয়, সে কি শিখাবে আপনার একজন স্টুডেন্টকে? বা কোনো স্টুডেন্টকে ভর্তি করতে হলে যদি ঢাকা শহরে অনেক প্রতিষ্ঠান আছে যেখানে হয়তো কাউকে না কাউকে টাকা দিতে হয়, সেরকম প্রতিষ্ঠানে পড়াশোনা করেও স্টুডেন্টদের কাছ থেকে আপনি কি আশা করবেন? তো এই জিনিসগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে যে দুই একটা কেস দিয়েও যদি শুরু হয়, দৃষ্টান্তমূলকভাবে যদি এগুলোকেও হ্যান্ডেল করা হয়, তাহলে অনেকেই আমার মনে হয় সতর্ক হয়ে যাবে এবং সেটা করা উচিত। সে বিদেশ গেলে গেছে, কিন্তু তার অনেক সম্পত্তি দেশে রয়ে গেছে, সুতরাং সেগুলোকে যদি সরকার বাজেয়াপ্ত করতে পারে আইনগত প্রক্রিয়া এবং দ্রুততম সময় যদি সেই ব্যবস্থাটা নেওয়া যায়, আমি মনে হয় সেটারও একটা পজিটিভ ইম্প্যাক্ট হবে। আপনি বলছিলেন এটা নেগেটিভ ইম্প্যাক্ট হতে পারে অনেকেই, কিন্তু যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আসলে কিছুই হবে না। সবাই বললো যে দেশে রাখি আর বিদেশে রাখি, সেটি বলা হচ্ছিল কিছুটা স্যাটায়ার করে আর কি। এখন ডক্টর মোয়াজ্জেম, আমরা যে আলোচনায় ছিলাম যে এই অর্থ পাচারের বিষয়ে সমস্যা জানা, অ্যাড্রেস করা, কিভাবে হয়, কিভাবে পাচার হয়, কত টাকা পাচার হয়ে গেছে, টাকা পাচার হচ্ছে, কিন্তু সমাধানের আগ্রহ একটু কম মনে হয়। না না, একটু কম হয় মানে কি, মানে আমাদের দেশে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যখনই কোনো একটা বিষয়ে সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে জানতে চাওয়া হয়, সরকার প্রসেসটা বলেন, হ্যাঁ আমরা এটি আমরা আমাদের এটা ইন্ট্রোডিউস করিয়েছি বা আমাদের ওই প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু এই প্রসেসটা কাজ করছে কিনা বা এর মাধ্যমে কত টাকা আমি পাচার হওয়া ঠেকাতে পেরেছি অথবা কতজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পেরেছি, অর্থাৎ যেটাকে আমরা বলি আউটকাম। কিন্তু আউটকামটার ব্যাপারে আমাদের এই সরকারি প্রশাসনের ভিতরে একটা বড় রকমের অনীহা আছে। তারা প্রসেস বলতে পছন্দ করেন, অর্থাৎ এতটা মিটিং করেছি, এতজনকে নিয়োগ দেওয়া হয়েছে, এত লোকবল হয়েছে, এত টাকা আমাদের বাজেট, এগুলো সব কিন্তু হচ্ছে ইনপুট, রেজাল্ট না। কিন্তু রেজাল্ট হলো যে উদ্দেশ্যে আপনার এই প্রতিষ্ঠানগুলো করা হয়েছে, সেই উদ্দেশ্যে এই প্রতিষ্ঠানগুলো থেকে রেজাল্ট আপনি আলটিমেটলি আউটকামটা বা ফলাফলটা আসছে কিনা। তো সেই জায়গায় যে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট যেটা, তো তার হচ্ছে হ্যাঁ সে কতটা এর মধ্যে অবৈধ লেনদেন কতটা ট্রেস করেছে, কতজনকে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে গেছে এবং তার মধ্যে কত টাকা উদ্ধার হয়েছে, সেটা হলো তার রেজাল্টস বা তার আউটকাম। কিন্তু আমরা কিন্তু সেইভাবে এই প্রতিষ্ঠানটা অথবা এই প্রতিষ্ঠানের হেডের সাকসেস এটা আমরা কখনো দেখি না। আমাদের এই জায়গাটাতে ফুল মাইন্ডসেটটা একটা চেঞ্জ করা দরকার আছে। আমি মনে করি সরকারি প্রতিষ্ঠানগুলোতে তাদের সাথে আলাপ করতে গেলে আমি দেখি যে তারা প্রসেসটা বলতে খুব উৎসাহী, এবং যেটা বললাম একটু আগে, তারা খুব সুন্দর করে প্রসেস বলবে, আমাদের দেশে আইন আছে, আমাদের দেশে এই প্রক্রিয়াতে এটা করা হয়, এটার জন্য এই অফিসার আছে এবং এর জন্য আমাদের এত লোক বাজেট ধরা আছে। কিন্তু এটা আসলে ওই যেটা বলে যে এটা আসলেও বিড়ালটা আসলে ইঁদুরটা ধরতে পারে কিনা, অর্থাৎ এটা বিড়াল হয়েছে কিন্তু এটাকে বিড়াল হয়ে ইঁদুরটা ধরতে পারলো কিনা, নাকি বিড়ালটা আসলে ইঁদুরের চেয়েও ছোট কোনো প্রাণী হয়ে রয়েছে কিনা, সেই হিসেবটা কিন্তু আমরা নেই না। সুতরাং আমার কাছে মনে হয় ওভারঅল ব্যুরোক্রেটিক সিস্টেমের ক্ষেত্রে, বিশেষ করে আপনি যদি এই অর্থ পাচার সংক্রান্ত জায়গা থেকে যদি বলেন, আমি বলবো যে তাদের উচিত হবে তাদের রেজাল্টের দিকে তাকানো, যে হ্যাঁ কতটুকু রেজাল্ট বা কতটুকু আউটকাম আমি ইনশিওর করতে পারছি তার ভিতরে। আচ্ছা, এই অর্থ পাচার এখন শুধুমাত্র হুন্ডি বা সরকারি লোকজন করছে এরকমও না, এখানে বাণিজ্য কারসাজি হচ্ছে।
আমরা এই যে গত 33টা গার্মেন্টসের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্সের একটা রিপোর্ট দেখছিলাম যে সেখানে হিউজ পরিমাণ টাকা বিদেশে পাচার হচ্ছে, আন্ডার ইনভয়েস দেখায়, কোনো কোনো সময় ওভার ইনভয়েস দেখায়। এই বিষয়গুলো নিয়েও নিশ্চয়ই না না আপনাদের সেটা কাজ না, আছে। আমি আপনাকে তো বললাম যে আপনি যেখানেই হাত দিবেন, ওই যে বলে না যে যে রন্ধ্রে রন্ধ্রে একটা কথা বলি না, আপনি সব জায়গাতেই পাবেন এই সমস্যা। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আপনি সেটার জন্য ওই 12টা গার্মেন্টসকে ধরেই আপনি শাস্তি দিলেন এবং ব্যবস্থা নিলেন, তাতে সমাধান হয়ে গেল, তা কিন্তু না। সমাধানটা তখনই হবে যখন যে ব্যক্তি বা যে প্রতিষ্ঠান এগুলোর মধ্যে জড়িত সে যখন জানবে যে সরকারের এটা ট্রেস করার ব্যবস্থা রয়েছে এবং সে সেটা ধরে এবং সে আইনানুগ ব্যবস্থা নেয়, এবং এটার বিরুদ্ধে যদি আমি কোনো লিগ্যাল প্রসেসে যাই তাহলে আমার খুব দ্রুত আমি একটা সিদ্ধান্তে বসবো। এইটুকু পর্যন্ত প্রসেসটা যতক্ষণ পর্যন্ত আপনি একজন মানুষের ভিতরে ভীতি না ক্রিয়েট করতে পারবেন, এর যে কোনো একটা প্রসেসে যদি আপনি আটকে যান তাহলে মানুষ কোনোভাবেই আপনি তাকে এই কাজ থেকে বিরত করতে পারবেন না। এইগুলো চলবেই। আপনি আজকে 12টা ধরেছেন, কালকে অন্য প্রসেসে যাবে, কালকে আরেকটা প্রসেসে যাবে, বিভিন্ন রকমের। কেননা মানুষ স্বভাবগতভাবেই কিছুটা অপরাধ প্রবণ, সুতরাং সে খুঁজবেই লুপহোলসগুলো খুঁজবেই। একটু আগে যেটা ডক্টর মঞ্জুর বলছিলেন যে খালি তো মানে সাপ্লাই সাইড থেকে না, ডিমান্ড সাইড থেকেও এই সমস্যাগুলো রয়েছে। আমি বলবো যে উভয় সাইডের এই চ্যালেঞ্জ রয়েছে। সমস্যা হচ্ছে যে এই উভয় সাইড কি আইনগতভাবে এমন কোনো ইনস্ট্রুমেন্ট দেখে যেটাতে সে ভয় পেতে হবে তাকে? না, আমাদের দেশে এরকম কোনো আইনগত কাঠামো এখন পর্যন্ত তৈরি হয়নি। মানে জবাবদিহিতার জায়গা, জবাবদিহিতা মানে আপনি আবার বলছি, রেজাল্টটা দেখবে যে হ্যাঁ এই একটা প্রতিষ্ঠান রয়েছে যে প্রতিষ্ঠান ট্রেস করতে পারে, ধরতে পারে, অথবা আইনগত ব্যবস্থা নিয়ে এবং তার বিরুদ্ধে আপনি উপযুক্ত ব্যবস্থা সময়ের ভিতরে নিয়ে সেই রেজাল্টটা তাকে ধরায় দিতে পারে। সে যদি অপরাধ করে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন, অথবা সে যদি ঠিকমতো কর ফাঁকি দেয় তাহলে তার বিরুদ্ধে যেরকম ধরুন ট্যাক্স ল অনুযায়ী তার উপরে যায় তাকে আপনি দিয়ে দিতে পারেন, অথবা সে যদি কোনোভাবে এই ধরনের প্রক্রিয়া লেনদেন করে সেটি আপনি ধরতে পারেন, এবং শুধু ধরতে পারেন না, ধরে ব্যবস্থা নিতে পারেন এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারেন। এই ধরনের যতক্ষণ পর্যন্ত না আপনি তাদের সাধারণ মানুষের বা যারা এই ধরনের অপরাধ প্রবণ মানুষের ভিতরে ওইটুকু ভীতি যতক্ষণ পর্যন্ত না ক্রিয়েট করতে পারবেন, এর যে কোনো একটা প্রসেস যদি অল্প একটু পারেন সেটাতে সে কোনোভাবে ভীত না। সে জানেই যে আমার বিকল্প উপায় আছে, সে জানি যে আবার ধরলে অসুবিধা কি, আমি এটা আইনগত একটা প্রসেসে গিয়ে এটাকে ডেফার করিয়ে দিতে পারবো। সুতরাং এটা কোনো একটা বিষয় না। সুতরাং আমাকে ওরকম একটা প্রুফ সিস্টেম যেতে হবে ধীরে। আমরা একদিনে পারবো না, ডেফিনেটলি আমাদের একদিনে এই প্রক্রিয়ায় যাওয়ার সুযোগ না। প্রশ্নটা হচ্ছে আমরা শুরু করব কিনা। জি, আমরা এখন পর্যন্ত শুরু করিনি। আচ্ছা আচ্ছা, আমি মনসুর ভাইয়ের কাছে একটু আসতে চাই। ডক্টর মনসুর, একটু বলবেন আপনি যে ওই যে যেটি একই প্রশ্ন করতে চাই আপনাকেও, যে সমস্যাগুলো চিহ্নিত, সমাধানগুলোও জানা, কিন্তু কাজ শুরু হবার প্রত্যাশাই শুধুমাত্র আমরা করতে পারি বা একটা এক্সপেকটেশনই রাখতে পারি, এর বাইরে এখন পর্যন্ত ওইভাবে দৃশ্যমান কোনো অগ্রগতি নাই। আসলে করণীয় কি? আমরা সবাই একটা জিনিসই বুঝি, যে জানি এখানে রাজনৈতিক সদিচ্ছার বড় একটা ঘাটতি আছে। এবং সত্যি কথা বলতে সরকারের ডিপেন্ডেন্সি অন অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল, পুলিশ অ্যান্ড আদার্স এতখানি বেড়ে গেছে যে তাদেরকে ঘাটিয়ে সরকার মানে চলতে পারবে কিনা সেটা নিয়ে হয়তো সরকারের মধ্যে সন্দেহ থাকতে পারে। তো এই জন্য আমি খুব একটা আশাবাদী না যে এই বর্তমান যে রাজনৈতিক পরিবেশ, তাতে রাজনৈতিক নেতৃত্ব সেই ধরনের কোনো সঠিক পদক্ষেপ নিতে পারবে যার মাধ্যমে তারা এই দুর্নীতিকে দূর করতে পারবে, সেটা আমার কাছে সম্ভব মনে হয় না। কারণ দে আর ক্যাপচার্ড, এবং ক্যাপচার্ড হয়ে যাওয়াতে যেটা হয়ে গেছে যে এই এই সুযোগটা ব্যুরোক্রেসি, সিভিল, all the wings, they're taking quite মানে vigorously এটা সুযোগটা নিচ্ছে, এবং দাবি প্রতিনিয়তই সরকার প্রধানের কাছে দাবি পেশ করছে যে আমাদের সুযোগ সুবিধা ইত্যাদি ইত্যাদি আরো বাড়ানো হোক, এবং আমাদের দায়বদ্ধতা আরো বিলোপ করে দেওয়া হোক, এবং আমরাই তো সবকিছু দেব সরকারকে। সরকারকে তো আমরাই ইনডাইরেক্টলি বলতে চাই যে সরকারকে তো আমরাই রেখেছি। কাজেই এই পরিস্থিতিতে এখান থেকে উত্তরণ ঘটানোটা খুবই কঠিন বলে আপনার কোনো একটা ইন্টারভিউতে আমি পড়েছিলাম বোধহয় কোনো একটা পত্রিকার রিপোর্টে, যে আপনি বলেছিলেন যে সরকার চাইলে পারে না, এরকম হয় না।
2013 সালে যে অর্থ পাচারের একটা বিষয় ছিল, কত 20,000 কোটি টাকার মতো, ওই যে খালেদা জিয়ার ছোট ছেলে কোকর, যে 2013 সালে যেটা ফেরত আনে সরকার, যদি সেটা পারে তো এখন প্রচুর মানুষের টাকা, এই যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছে তাদের টাকাও তো আনতে পারে নাকি? অবশ্যই। দেখুন, সুইস ব্যাংকের থেকে এখন টাকা ফেরত আনা বা টাকার উৎস জানা কোনো কোনো ব্যাপারই নয়। জি। এবং পৃথিবীর অনেক ক্ষেত্রেই এখন মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে পড়ে সরকারগুলো তাদের গোপনীয়তার আইনগুলোকে সরিয়ে ফেলেছে, এবং অনেক ক্ষেত্রেই চাইলে পরে পাওয়া যায়। এবং এটা আমরা দেখেছি ভারতে। ভারতে কিন্তু তারা অনেকগুলো বিলিয়নিয়ার্সকে তারা জেলে পুরে দিয়েছে, আচ্ছা। এবং তাদেরকে বিদেশ থেকে ধরে নিয়ে এসে তাদের টাকা সহ তারা ভারতের মাটিতে তাদের বিচার করছে। তো এই জিনিসটা তো আমরা দেখতে পাচ্ছি। না, সেই কারণে এই জিনিসটা সুইস সম্ভব। ব্যাংক থেকে বাংলাদেশি সহ অন্যরা যারা এভাবে টাকা পাঠিয়েছে তারা সেই টাকা তুলে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, যেখানে আরো সিকিউরড, যেখানে আরো নিশ্চিন্তে থাকা যাবে। হ্যাঁ, তা হতে সেটা হচ্ছে, সেটা হবে। কিন্তু আমার যেটা প্রশ্ন, সরকারের উদ্যোগটা কি আমরা দেখেছি? আমরা কি কোথাও কোথাও কোনো জায়গায় সরকার কি বলেছে যে আমাদের এই 10টা ব্যক্তির বিরুদ্ধে একটু তদন্ত সাপেক্ষে আমাদেরকে তাদের টাকার সোর্সগুলো বলে দেন? রিকোয়েস্ট পাঠিয়েছে? আমার তো জানা নাই। তাহলে আমরা কি আশা করতে পারি? জি, জি, অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে, অসংখ্য ধন্যবাদ। এত কিছুর মধ্যেও ভালো খবর, সুখবর হচ্ছে যে গত এই 23 দিনে, এই মাসের 23 দিনেও 2 বিলিয়ন টাকা প্রবাসী আয়, $2 বিলিয়ন ছাড়িয়েছে আমরা দেখলাম। মানে এটা আমাদেরকে একটু স্বস্তি দেয় আর কি। অনেক ধন্যবাদ তিনজনকেই আপনাদের। দর্শক, আপনারা এই আলোচনা শুনছিলেন, বাকি বিবেচনা আপনার হাতে।